জেএমএম আর বিজেপির যুক্ত সংখ্যা হয়ে যায়। আর এর বাইরে উনি কি প্রতিশোধ নিতে পারেন ঝাড়খণ্ডের রাঁচিতে ফিরে গিয়ে, সেটা কোনো রাজনৈতিক বিশেষজ্ঞই বুঝে উঠতে পারছেন না। তো এই সব মিলিয়ে তেজস্বীর ইস্যু কি হবে, রাহুল গান্ধী সভা করলে তিনি কি বলবেন, তেজস্বী এখনও নিজেও বেরোতে পারলেন না, হেলিকপ্টারগুলো দাঁড়িয়ে আছে। তো ওইটা কোথায়, মানে তাহলে এসআইআরটা নিয়ে আপনারা বক্তব্য রাখবেন, মানে কোনোটাই ঠিক স্পষ্ট নয় আমার মতো নির্বোধের কাছে। দেখো, তুমি প্রথমেই বললে আমার শকুনের চোখ। আমি এক্সপেক্ট করি অবশ্যই তোমার শকুনের চোখ না, ইগলস আই আমি বলতে পারি। এবং কোথাও কোথাও হয়তো আমার মনে হয় একটু কারেকশনের দরকার। একেবারে ফান্ডামেন্টাল কোয়েশ্চেন যেটা মহানন্দা দেবী তুললেন, এবং খুব স্বাভাবিক, এই অর্থটাই হচ্ছে এসআইআর এবং এই যে নিউক্লিয়ার সাবজেক্ট অফ দ্য ইলেকশন, ঠিক এই মুহূর্তে যেটা কেন্দ্রীভূত ইলেকশনের টেনশন, সেটা এসআইআর এবং তার রিফ্লেকশন। তুমি যেটা বলছো, তোমার প্রশ্নটা হচ্ছে তুমি সংরক্ষিত করবার চেষ্টা করছো যে ইলেকশনের অনগোয়িং মেথড এই মুহূর্তে কি হচ্ছে। ডেফিনেটলি দ্যাট ইজ দি কোয়েশ্চেন, কারণ 6 তারিখ এবং 11 তারিখ এই নভেম্বর মাসের নির্বাচনটা হবে, এবং এই নির্বাচনটা একটা আপেক্ষিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবার প্রয়োজন আছে, যেটা এসআইআর পোস্ট, অর্থাৎ এসআইআর হয়ে যাওয়ার পরবর্তী অবস্থাতে বিহারের নির্বাচনটা কিভাবে হতে পারে। এখন আমি দুটো জিনিস এখানে শুরুতেই স্বীকার করে নেব। এক, আমার মনে হয় যে প্রথমত যে প্রশ্নটা তুমি এখানে করেছো, কাকে প্রমোট করবে, এটা মনে হয় এই বিহার নির্বাচনের স্বাতন্ত্রতা ক্ষুণ্ণ হচ্ছে। তার কারণ তুমি মহানন্দা দেবী যখন কথা বলছিলেন তখন বলেছে যে না, আমার স্পেসিফিক এরিয়াটা দিস। তো আমারও মনে হয় আমার স্পেসিফিক এরিয়ার বাইরে গিয়ে তুমি প্রশ্নটা করেছো, সুতরাং ওই উত্তরটা দেওয়ার প্রয়োজন নেই। কারণ সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে সারা ভারতবর্ষের কংগ্রেস নেতৃত্বের কে নেতৃত্বে আসবেন সেটা সেপারেট ডিসকাশন। কিন্তু ভেরি ইন্টারেস্টিং ডিসকাশনটা হচ্ছে, তুমি কাস্ট ইকুয়েশনের প্রসঙ্গটা উনি তুললেন। ডেফিনেটলি বিহারের ভোটে কাস্ট ইকুয়েশন একটা বড় ফ্যাক্টর, ইউপির ভোটে কাস্ট ইকুয়েশন আরেকটি বড় ফ্যাক্টর। ঠিক তেমনভাবে বাংলার ভোটে অন্তত পর্যালোচনা করলে গত 10 বছরে দেখব যে মেরুকরণের ইতিহাসটাও একটা নতুন ফ্যাক্টর। সুতরাং এই ফ্যাক্টরগুলো জন্ম নেয়, ফ্যাক্টরগুলো ভ্যানিশ হয়, নতুন ফ্যাক্টর তৈরি করে। আমি তোমাকে বলি, দীর্ঘকালীন কংগ্রেস সরকার বিহারে তখনও কাস্ট ফ্যাক্টর ছিল, তথাপি ওই কাস্ট ফ্যাক্টরের ওই জ্বালাময়ী ইলেকটোরেট তৈরি করা এরম প্রজ্ঞা ছিল না। খুব স্বাভাবিক করতে সেখান থেকেও বহু নিম্ন কাস্ট এরিয়া থেকেও কংগ্রেসের উচ্চ কাস্টের মানুষ জিতে আসতেন, এবং এই ঘটনাটা বিজেপির ক্ষেত্রেও বহু ক্ষেত্রে সত্য। কিন্তু এখনকার যে ইকুয়েশনটা তোমার প্রশ্ন অনুসারে ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট, এবং আমার মনে হয় এটা তৈরি হয়েছে গত 11 বছর 12 বছর ধরে, অনেক বেশি। এবার আমার প্রশ্নটা হচ্ছে যে এই মাপকাঠিতে তুমি নির্বাচনটা করতে চাইছো। সাধারণভাবে আমরা বুঝি গণতান্ত্রিক নির্বাচনটা স্টেটে হোক বা সেন্ট্রালে একটা নির্দিষ্ট পটভূমির ওপর নির্বাচনটা হয়, যেটা উন্নয়ন এবং উন্নয়নের পরিকাঠামো কারা তৈরি করছে বা উন্নয়নের ডাক কারা দিচ্ছে আগামী দিনে নির্বাচিত হয়ে আসার পর। প্রত্যেকটা ছোট ছোট দল তারাও চেষ্টা করে এই উন্নয়নের সঙ্গী হতে, অর্থাৎ তাদের পারসেপশনটা কি, আগামী দিনে পরিকাঠামো কি হতে পারে। আমি তোমাকে একদম স্পেসিফিক্যালি বলি, এই যে সরকারটি চলছে বিহারে, এই সরকার ঠিক যে অবস্থাতে দাঁড়িয়ে আছে তাতে বিজেপিও স্বীকার। বিজেপি বাধ্য হয়ে গতবার নির্বাচনে নিজেরা সংখ্যাতত্ত্বে বেশি থাকা সত্ত্বেও যেহেতু কমিটমেন্ট ছিল বলে নীতিশ কুমারজিকে মেনে নিয়েছিলেন, এবং নীতিশ কুমারজির সামার সল্টের যে গল্প, সেটা নিয়ে তাদের আমার মনে হয় যথেষ্ট অসঙ্গতি আছে টু অ্যাকসেপ্ট হিম, বাট কিছু করার নেই। আবারও বলি, ওই কাস্ট ইকুয়েশনটা অনেক বেশি ফোকাস হয়ে গেছে, যেটা ছিল না আজকে অনেক বেশি। তুমি জানো কুর্মী সম্প্রদায় কিভাবে এই নীতিশ কুমারজির পাশে এসে দাঁড়ান বিভিন্ন সময়, কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্টরটা অন্য জায়গাতে। আমি তো অবশ্যই রাহুল গান্ধী, তেজস্বী যাদব, হেমন্ত সোরেন এই প্রসঙ্গটা আসবো, কারণ এই প্রসঙ্গটা আমি আবারও বলি, যখনই নির্বাচন হয় নির্বাচনের আগে একটা ফলশ্রুতি হিসেবে একটা স্ট্রাকচার তৈরি হয়, যেটাকে আমরা বিভিন্ন ক্ষেত্রে কমন মিনিমাম প্রোগ্রামের কনটেক্সটে জোট বা মহাগাঠবন্ধন বলো বা জোট বন্ধন বলো, সেটা সর্বক্ষেত্রে ঘটে। সেটা বিজেপির ক্ষেত্রেও ঘটেছে, আমাদের ক্ষেত্রেও ঘটেছে। সবাই সমানভাবে সমান্তরাল লাইনে হাঁটে না, এটাও ঘটনা, বিকজ ইটস আ পারসেপশন অফ পলিটিক্স। প্রত্যেকের নিজের নিজের দায়বদ্ধতা আছে, নিজের নিজের সংঘাত আছে, সেটাও ঘটে। ঠিক তেমন জায়গাতে তোমাকে বলি, একেবারে প্রথমে, আমি তোমাকে দীর্ঘ সময় নেব না, একেবারে প্রথমে যে স্ট্রাকচার অফ পলিটিক্সের গভর্নেন্স হচ্ছে বিহারে কমপ্লিটলি ফেলিওর, এটা বিজেপিও স্বীকার করবে। তার কারণ এই ফেলিওরের প্রধান সংখ্যাটা হচ্ছে নীতিশ কুমারের একটা অ্যাডভান্টেজ অফ
অ্যাডভান্টেজ অফ সিচুয়েশন সবসময় কাজ করে। অ্যাডভান্টেজ অফ সিচুয়েশনটা কি? তুমি দেখলে এই আমাদের এই ইন্ডিয়া জোটটা তৈরির ক্ষেত্রে তার কি অগ্রাসী ভূমিকা ছিল? প্রথম বৈঠক কলকাতাতে হয়েছিল এবং তার পরবর্তী সময় তিনি আবার যথারীতি ফেন্সিং টপকে ফিরে গেলেন। আসলে এটা যদি বিশ্বাসযোগ্যতার অভাব না হয় তাহলে অভাবটা কোথায় আমি জানি না। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের প্রত্যেকটা জায়গাতে, কি শিল্প বলো কি সংস্কৃতি বলো, প্রত্যেকটা জায়গায় ক্ষুণ্ণ হয়েছে। কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, আমি স্বীকার করে নিলাম, তোমাকে দ্বিতীয় প্রসঙ্গে আসছি, আমি স্বীকার করে নিই যে মহাগঠবন্ধন যে ওয়েভ তৈরি করেছিল, আমার মনে হয় যে এখানে অনেক বেশি স্মুথ অ্যালায়েন্স হওয়ার দরকার ছিল, যেটা হয়নি। এবং সেই কন্ট্রাডিকশনটাও ইন্টারেস্টিং ফেজ অফ পলিটিক্স। সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু প্রত্যেকটা দল, যারা বিশেষত আমাদের মতো কংগ্রেস সর্বব্যাপী, বিজেপির মতো সর্বব্যাপী ভারতীয় দল, তাদের প্রত্যেকেরই বিভিন্ন ইকুয়েশনে, বিভিন্ন অঞ্চলে বা পকেটে এই ধরনের একটা বিশৃঙ্খলাকে মেনে নিতে হয় বিভিন্ন কম্পালশনে। এবং সেই কম্পালশনটা মেনেও আমরা আশা করছি, তোমার এই সায়ারটাকে বাদ দিলাম কারণ আমার অনেক কোয়েশ্চেন ছিল, ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না। আমরা আশা করছি যে এটা একটা ইন্টারেস্টিং ইলেকশন হতে চলেছে। আই এম নট ডেফিনেটলি অ্যান অ্যাস্ট্রোলজার টু প্রেডিক্ট। তাকে আপনি একটা সাম আপ করা যে কিভাবে দেখছেন। একেবারে শুরুতে তোমাকে যেটা বলি, আমি এক্স্যাক্টলি অনেকগুলো কথা দীপ্তস্বর তুলেছেন, আমি প্রসঙ্গ উত্তর দেবো না এই কারণে যে আমার প্রত্যেকটা কথার মধ্যে উত্তরগুলো থাকবে। ধরো আমি একটু স্ট্যাটিস্টিক্যালি দেখি। প্রথমত হচ্ছে যে বিহার সরকারের এটা অভ্যর্থ ঘটনা, যেটা বারবার প্রচার করা হয়, যে বিহারে মদ বন্ধ করা খুব স্বাভাবিক। তোমার হয়তো মনে থাকতে পারে একটা সময় এনটি রামারাও এই ঘোষণাটাই করেছিলেন, অন্ধ্রপ্রদেশ তখন ইউনাইটেড ছিল এবং তার পরবর্তী সময় নির্বাচনে হেরেছিলেন। প্রশ্নটা কিন্তু তা নয়, প্রশ্নটা হচ্ছে যে এই ইম্পোজিশন একটা কাজ করেছে, সেটা হচ্ছে সম্ভবত এই স্ট্যাটিস্টিক্সটা দেখলে বোঝা যাবে, প্রায় 56,000 কোটি টাকার বিভিন্নভাবে, অর্থাৎ বিভিন্ন স্টেট থেকে জাম্প করেছে, যেটা চোরা পথে এই মদ সাপ্লাই বিহারে। এবং তুমি জানো এই মুহূর্তে বিহার সারা ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম রাজ্য, যেখানে দূষিত মদের মৃত্যুর সংখ্যা বেশি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, যেখানে আমরা নারী সুরক্ষার কথা বলছি এবং নারী ক্ষমতায়নের কথা বলছি, অবভিয়াসলি ভেরি গুড রিজন, এবং সেখানে খুব স্বাভাবিক অর্থে তোমার একটা একটু আগে স্ট্যাটিস্টিক্স দেখানো হলো একেবারে শুরুতে, সেখানে হচ্ছে যে বিহারে এবার যে ভোটার, তাতে নারীর সংখ্যা কমেছে, ইনফ্যাক্ট দ্যাট ইজ, এবং সেই ডিফারেন্সটা এসে দাঁড়াচ্ছে 93 লক্ষ। ইনফ্যাক্ট যে ডিফারেন্সটা এসছে নতুনভাবে সামগ্রিকভাবে এই 7,42 লক্ষ মানুষের মধ্যে এই ভোটারদের, সেখানে 93 লক্ষ যেখানে মহিলা, তারা কিন্তু লেস ইন নাম্বারস, লেস ইন ডিসকাউন্টেড। যদি সেই ডিসকাউন্টটাকে তুমি ক্যালকুলেট করো তাহলে দেখা যাচ্ছে যে মহিলার ক্ষমতায়ন, সেখানে মহিলাকে বাদ দেওয়ার সংখ্যা, যেটা আমরা ইনক্লুশন বা ডিলিশন বা ইনফ্যাক্ট এই ইনক্লুশন ডিলিশনের মধ্যে কারাপশনের প্রসঙ্গটা তুলেছিলাম। তৃতীয় প্রসঙ্গে আমি যদি আসি, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইন্ডেক্সে বিহার যেখানে দাঁড়িয়ে আছে সর্বোচ্চভাবে উন্নতি করেছে, একেবারে নিচু স্টেটগুলো থেকে। যে সময় বিহারের ক্যালকুলেটেড, কংগ্রেস যখন সরকার থেকে চলে যায় তখন 24তম, অর্থাৎ সারা ভারতবর্ষের 24তম স্টেট, পরে স্টেটগুলো বেড়েছে তুমি জানো, আমি বিহারের কথা বলছি। সেখান থেকে দাঁড়িয়ে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বিহার ইজ সাফারিং ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার, যেখানে 17তম জায়গায় দাঁড়িয়ে আছে সারা ভারতবর্ষে। চতুর্থ প্রসঙ্গে আমি আসছি, ভেরি ইন্টারেস্টিং এই প্রসঙ্গটা, সেটা হচ্ছে ভেরি স্পেসিফিক্যালি, প্রসেনজিৎ আমি এখানে বলে শেষ করি, ভেরি স্পেসিফিক্যালি তুমি যদি বিহারে দেখো অ্যাট্রিশন, অর্থাৎ তুমি যখন আমরা বলছি মাইগ্রেট, এখানে আমি বলি 83 লাখ পিপুল, উনি বলেছেন 74, 75, 83 ইন দ্য প্রেজেন্স, অ্যাবসলিউটলি এই মুহূর্তে স্ট্যাটিস্টিক্সে 83 লাখ যারা বিভিন্ন জায়গায় মাইগ্রেন্ট লেভেলে। সুতরাং বুঝিয়ে দিচ্ছে বিহারে যে ক্লেমটা করা হচ্ছে তার উল্টো দিকে দাঁড়িয়ে কিন্তু একটা মানুষের শ্রেণী যারা চায় পরিবর্তন, সেটাও প্রমাণিত হচ্ছে। ঠিক, আমাদের এটাই আশা থাকবে আগামী 6